ঘটনাটি সৌমিত্র রয় আমাদেরকে পাঠিয়েছেন, আর এই ঘটনাটি তার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে বলে আমি আশা করি। ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার আগে কয়েকটি কথা বলতে চাই। আমাদের গ্রামীণ অঞ্চলে অনেক ধরনের কুসংস্কার কিন্তু প্রচলিত রয়েছে, এটা সত্য। এগুলোর সিংহভাগই কুসংস্কার হলেও কিছু কিছু কিন্তু একেবারে কুসংস্কার বলে এড়িয়ে যাওয়া যায় না। এর পেছনে কোনো একটি ঘটনা তো অবশ্যই রয়েছে, যার কারণে বহুকাল ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছে গ্রামীণ অঞ্চলে কোনো একটি বিষয়। এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যেই ঘটনাটি আমাদের ফরিদপুর অঞ্চলে বা বৃহত্তর ফরিদপুর অঞ্চল বা তার আশেপাশের এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন মুরব্বীদের মুখে শোনা যায়। এমনকি এই বিষয়টি আমি আমার আব্বুর মুখেও শুনেছিলাম, তবে বিষয়টি ভিন্ন রকম ছিল, যেটি আমি ঘটনার শেষ দিকে উল্লেখ করব ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের মূল ঘটনাতে। 1944 কি 45 সালের দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুচদিয়া গ্রামে সৌমিত্র রয়ের নানির জন্ম হয়। বেশ সম্ভ্রান্ত পরিবারই জন্ম হয় তার। ওনার নাম ছিল সন্ধ্যা। উনি যখন জন্ম নেন, জন্ম নেওয়ার 15-20 দিন বা 1 মাস মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর ওনার সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার ওনার পরিবারের সদস্যরা লক্ষ্য করেন। যেমন উনি যখন ঘুমাতেন কোন একটা জায়গাতে, ধরেন যে বিছানায় রাখা হয়েছে বা ঘুমাতেও রাখা হয়নি, সেখানে এমনিতে জেগে আছে, হঠাৎ করে দেখা যেত উনি কান্নাকাটি শুরু করেছেন। কান্নার কোনো কারণ নেই, আবার হঠাৎ করেই এই কান্নাটা থেমে যেত। আর কান্নাটা যখন থেমে যেত তখন উনি হাঁপাতে থাকতেন, মানে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাঁপাতে থাকতেন। তো এরকম সমস্যা পরিবারের সদস্যরা যখন লক্ষ্য করেন, তখন এই সৌমিত্র রায়ের নানির একজন চাচা, তার নাম হচ্ছে প্রফুল্ল, উনি এই মুচদিয়া গ্রাম এবং আশেপাশের এলাকার খুব স্বনামধন্য একজন কবিরাজ ছিলেন। ওষুধ বা গাছগাছরা দিয়ে তৈরি বিভিন্ন ভেষজ দ্রব্য উনি যেমন রোগীদেরকে দিতেন, সেই সাথে প্যারানর্মাল বিভিন্ন বিষয়েরও চিকিৎসা করতেন। তাকে যখন ডেকে আনা হয় যে এমনটা কেন হচ্ছে, তো উনি সৌমিত্রের নানিকে দেখে কিছুটা গম্ভীর হয়ে ভাবতে থাকেন এবং একটা পর্যায়ে বলেন যে তোমাদের এখানে যে বড় আম গাছটা রয়েছে, এখানে কিছু একটা আছে যার প্রভাবে এটা হচ্ছে, তবে আমি কিছু ব্যবস্থা নিচ্ছি, আশা করা যায় যে এরপর ওর সাথে আর কোনো ঘটনা ঘটবে না। তো এই বলে ওই প্রফুল্ল যিনি, উনি চলে যান। উনি কি ব্যবস্থা নিয়েছিলেন এই বিষয়ে কিছু জানা যায় না, এটা উনি ওনার মতো করে নিয়েছিলেন। তো এরপরে সৌমিত্র রায়ের নানির সাথে বহুদিন, প্রায় 15 বছরের মতো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। উনি দিব্যি স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন, কোনো সমস্যা নাই। ওনার বয়স যখন 14 কি 15 বছর, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেটা হলো, ওনাদের যে থাকার জায়গাটা ছিল, একটা বিছানা ছিল, যে বিছানায় এই সৌমিত্রের নানিও ঘুমাতেন, নানির মা ঘুমাতেন, নানির বাবা ঘুমাতেন। এরকম একটা বিছানা ছিল। বিছানাটা এমন ছিল যে বিছানাটা জানালার পাশে ছিল এবং ওই বিছানায় শুলে, মানে কেউ যদি শুয়ে পড়ে তখন জানালা দিয়ে সরাসরি বাতাস গায়ে এসে লাগে, কিন্তু এমনটা না যে মাথার দিকে জানালা, বিষয়টা এরকম নয়। মানে জানালার সামনে আড়াআড়িভাবে একটা বিছানা পাতা রয়েছে, বেশ বড় একটা বিছানা। তো একদিন রাতের বেলা ওই সৌমিত্রের নানি উনি শুয়ে আছেন, ওনার মাও পাশে শুয়ে আছেন। আসলে গ্রামের যারা আছেন, পুরুষ হোক মহিলা হোক, ওনারা তো অনেক পরিশ্রম করেন, এই জন্য দ্রুত শুয়ে পড়েন। শুয়ে পড়ার পরপরই ঘুম চলে আসে। তো ওই রাত্রে সৌমিত্রের নানির কোনো কারণে ঘুম আসছিল না, বা হালকা ঘুম আসছিল, এই পাশোপাশ করছিলেন। তো একটা
জায়গায় শুয়েছিলেন, পাশে তার মা শোয়া, আর জানালার ঠিক পাশে একটা বালিশ সবসময় পাতা থাকতো, মানে ওই বালিশটা ওখান থেকে ওখানে সরানো হতো না, ওটা ওরকমই থাকতো আর কি। অনেক সময় আমরা করি না যে বিছানা ঝাড়ু দেওয়ার পর বালিশগুলো এক পাশে রেখে দেই, কিন্তু ওই জায়গাটাতে একটা বালিশ এরকম থাকতো যে সবসময় ওই জায়গায় থাকতো, যে কেউ এসে সৌমিত্রের নানি হোক, নানির মা হোক, নানির বাবা হোক, ওখানে শুয়ে পড়তেন। তো ওই বালিশেই সৌমিত্রের নানি শুয়েছিলেন। উনি তো তখন ছোট, তো উনি কি মনে করে চোখ খুলেছেন, ওনার চোখ চলে যায় জানালা বাইরে। জানালার কপাটটা খোলা ছিল, শিক ছিল আর কি, শিক দেয়া। তো উনি দেখতে পাচ্ছেন জানালার ওই পাশে যে পুরনো বড় আম গাছটা রয়েছে, ওই আম গাছের একটা ডালে দুটো জিনিস বসে আছে, মনে হচ্ছে বড় কোনো পাখি হবে, কিন্তু এটা আসলে কি পাখি এটা বোঝা যাচ্ছে না। তবে উনি শুরুর দিকে মানে হঠাৎ করে যেটা দেখে চমকে উঠেছিলেন, উনি দেখেন যে দুজোড়ো চোখের মতো, মানে দুই জোড়া চোখের মতো বড় বড় টেনিস বল যেরকম হয় ওই রকম চারটা জিনিস দেখা যাচ্ছে, লাল টকটকে। তো এটা দেখার পর উনি জিনিসটা কি এটা আরো ভালো করে দেখার জন্য উঠে বসেন। উঠে বসে জানালার দিকে একটু মুখ বাড়িয়ে দিয়ে যখন দেখেছেন, তখন দেখেছেন এটা একটা পাখির অবয়বের মতো দেখা যায়, একটা তো না দুটো। তো এই জিনিসটা দেখার পর উনি পাশে ঘুমিয়ে থাকা তার মাকে ডাক দেন যে মা মা ওঠো ওঠো। তো শুরুর দিকে ডাক দেওয়ার পর ওই ঘুমের মধ্যে অনেকে বলে না কি হয়েছে বল, তো উনি বলেন ওখানে কি যেন দেখো তো। তো আবারও ডাকে, তো উনি অতটা গুরুত্ব দিচ্ছিলেন না। এবার বারবার ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন এবং বলে যাই এত রাত্রে এত ডাকাডাকি কিসের, কি হয়েছে? তখন বলতে মা দেখো এই যে জানালার ওই পাশে আম গাছে কি জন্য বসে আছে। তখন সৌমিত্র রায়ের নানির যিনি মা, উনি উঠে জানালার কাছে আসেন, কিন্তু উনি দেখেন যে ওখানে কিছুই নেই। তখন উনি উল্টো মেয়েকে বকাঝোকা করেন, যাই এত রাতের বেলা টেনে তুললি, কিছুই নাই, কি ঘুমের মধ্যে কি দেখছিস না দেখছিস, শুয়ে থাক, এটা বলে ধমক দেন। তো সৌমিত্র রায়ের নানিও শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয় না, সমস্যা হয় এর কয়েকদিন পর। ভর দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে, তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সৌমিত্রের নানিকে। তো ওনার নাম তো ছিল সন্ধ্যা। লোকালি যারা বিভিন্ন নামের সাথে পরিচিত আছেন আপনারা জানেন যে গ্রামে কিন্তু নামটা ওনাদের মতো করে উচ্চারণ করেন। তো সন্ধ্যা নামটা এভাবে বলতো না, সন্ধে বলে ডাকতো, যে এই সন্ধে কই গেলি রে, এই খাওয়া দাওয়া করবি না, এইভাবে ডাকাডাকি করছে, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না কোথাও। তো বাড়ির সবাই চিন্তা করছে হয়তো বা আশেপাশে আছে। এর মধ্যে কি হয়েছে, ওনাদেরই প্রতিবেশী একজন, সে আরো সাথে আর একজন দুইজন বা ছিল এরকম আর কি। তো ওনারা একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, যেটা এই সৌমিত্র রায়ের যিনি নানি, মানে যার নাম সন্ধ্যা, ওনাদেরই বাসার খুব কাছেই আর কি একটা জায়গা। ওই আম গাছ যেটা, ওই আম গাছের ওই পাশে একটা ডোবার মতো আছে, তার ওই পাশে ঝোপ জঙ্গল। তো ওই জায়গাটাতে একটা আড়ালে বসে এই যে সৌমিত্র রায়ের নানি যার নাম সন্ধ্যা, উনি ওই ঝোপঝাড়ের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে রয়েছেন এবং বিড়বিড় করে কিছু বলছেন। তো ওই যে যেই কয়েকজন যাচ্ছিল ওই দিক দিয়ে, তো ওনারা হঠাৎ করে বিড়বিড় শব্দ শুনে চমকে যান, কি ব্যাপার, এই শব্দ আসে থেকে। তো ওরা ওই দিকটাতে এগিয়ে গেছেন এবং যাওয়ার পর দেখেন যে উনি ওখানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছেন। তো ওনারা আগে বোঝার চেষ্টা করেন যে ভর দুপুরে সে বলছেটা কি, আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, কার সাথে কথা বলছে সে। তো উনি নাকি এমন অদ্ভুত ভাষায় কথা বলছিলেন, এটা যে কোন দেশের ভাষা বা কি ভাষা এটা বোধগম্য হচ্ছিল না ওনাদের কাছে। তো ওনাদের মধ্যে একজন আবার ডাকছে, এই সন্ধ্যা, এই এখানে কি করিস, দুপুরবেলা যা বাসায় যা। ওনাদের কথার কোনো উত্তর সৌমিত্র রায়ের নানি দিচ্ছেন না। বেশ কয়েকবার বলার পর একজন আবার কি করেছে, পেছনে গিয়ে কাঁধে আলতো করে ধাক্কা দিয়েছে, যাই ওঠ বাসায় যা, একা একা এখানে বসে আসিস, ভর দুপুরবেলা মেয়ে মানুষ। তো এটা বলার পর নাকি সৌমিত্রের নানি সে মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে। তাকানোর পর ওনার চেহারা দেখে হঠাৎ করে
ওই লোকটি চমকে ওঠে। চেহারাটা ছিল এমন যে কোনো একটা মৃত মানুষের মাথা যদি কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তার চেহারায় যেমন কোনো অনুভূতি থাকে না, চোখের মধ্যে একটা নিস্পৃহ ভাব থাকে, ঠিক এমন একটা জিনিস। এবং চেহারাটাও ছিল একদম ফ্যাকাশে। এরকম মৃত মানুষের মতো চাহনি এবং তাকানো দেখে ওই লোকটা ভয় পায় এবং বলে যে, এই তুই ওঠ, তাড়াতাড়ি বাসায় যা, তোর বাসার থেকে মানে ডাকাডাকি করছে। কিন্তু ওইখান থেকে তাকে উঠানো যায় না, সে নিজে থেকে উঠছে না। যখন ওই লোকটার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়, তখন তার সাথে লোক আরো 1-2 জন ছিল, বলে, এই ওকে ধর, তোর বাসায় নিয়ে যাই। আমার কাছে তো বিষয়টা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। যখন 2 জন তার হাত ধরে, কোনোভাবেই সেখান থেকে তাকে ওঠানো যাচ্ছে না, সে বিড়বিড় করে কিছু একটা বলেই যাচ্ছে। তখন জোর করে হিড় করে টানতে টানতে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর এই নানির মাকে ওনারা বলেন যে, এই ও তো ওইখানে বসেছিল, এই যে এই ঘটনা, তা আমরা তো নিয়ে আসলাম টানতে টানতে, দেখো তো ওর মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমাদের কাছে তো বিষয়টা স্বাভাবিক মনে হলো না। গ্রামের মানুষ কিন্তু আসলে অনেক আন্তরিক ছিল। এখন সেই আন্তরিকতা যদিও বা কোনো কোনো জায়গায় আছে, তবে এখন অনেকটা যদিও কমে গেছে, এটা সকলেই স্বীকার করবেন। তখন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতো, কারো কোনো বিপদের কথা দ্রুত সকলের কাছে পৌঁছে দেওয়া হতো, যাতে করে সকলে মিলে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা যায়। তো ওই যে যারা ওনাকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছিলেন ওই ডোবার মতো ওই জায়গার পাশ থেকে, এনাদের মধ্যে একজন দ্রুত ওই যে প্রফুল্ল, যিনি চাচা, সৌমিত্র নানির চাচা, যিনি কবিরাজ ছিলেন, তার কাছে যান যে, এই আপনার ভাতিজির তো এরকম অবস্থা, আমরা তো যে এই ব্যাপার এরকম দেখলাম, আপনি বিষয়টা একটু দেখেন, আপনি যান বাসায়, কে দেখেন যে সমস্যাটা কি, আমাদের কাছে তো বিষয়টা ভালো লাগে নাই। তো উনি দ্রুত যান। যাওয়ার পর তখন সৌমিত্র রায়ের নানিকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। তো জিজ্ঞেস করার পর সৌমিত্র রায়ের নানি বলে যে, না আমি তো কিছু বলতে পারি না, হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে ওই দিক গেছিলাম, কিন্তু এরপর তো আমার কিছু মনে নাই, কিসের জঙ্গল, কোন দিকে তাকায় আছি, কি বিড়বিড় করছে, আমার তো কিছু মনে নাই। আমি তো দেখি যে আমি তো বাসায় বসে আছি, কে টেনে নিয়ে আসছে তাও তো আমি বলতে পারবো না। তখন চাচা আবার একটু ধমক দেন যে, পড়াশোনা করবা না, এই উদাস মনে বসে থাকবা, এরকম একটু ধমক টমক দেন। কিন্তু এই ধমক দেওয়ার পরও যখন দেখা গেল যে সৌমিত্র রায়ের নানির চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই এবং নিশ্চিতভাবে বোঝা গেল উনি কোনো মিথ্যা বলছেন না, তখন এই প্রফুল্ল চাচার খটকা লাগে এবং উনি গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বলতে থাকেন, কি ব্যাপার, আপনি কি ভাবছেন? তখন উনি বলেন, ভাবছি তো একটা জটিল বিষয়, বুঝতে পারছি না আবার সেই জিনিসটা ফেরত আসলো কিনা। তখন ওনারা বলেন যে, কি জিনিস, কি ফেরত আসবে? তখন উনি বলেন যে, আমি আর একটু ভাবি, চিন্তা করি, একটু সময় নেই, তারপর দেখি কি করা যায়, এর মধ্যে যেটা করার দরকার আমি করার চেষ্টা করছি। এই বলে উনি ওই সময়ের মতো চলে যান। ওই রাত্রে সৌমিত্র রায়ের নানি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে উনি একটা অন্ধকার জায়গায় রয়েছেন, মনে হচ্ছে একটা গুহার মধ্যে উনি চলে এসেছেন। কোনো দিক দিয়ে কোনো আলো আসছে না, কিন্তু একটা জায়গায় একটা লম্বা বেঞ্চের মতো রয়েছে, সেই বেঞ্চটা স্বর্ণের মনে হচ্ছে, চকচক চকচক করছে। হঠাৎ করে কোত্থেকে 2টো পাখি এসে বসলো এবং এই পাখি দুটি অবিকল পেঁচার মতো, আকারে বেশ বড়, পা দুটো অনেক মোটা, নখগুলো বেশ বড় বড়, ধারালো, স্পষ্ট বোঝা যাচ্ছে উনি কিন্তু একটা স্বপ্ন দেখছিলেন। এবং এই পেঁচা দুটোর শরীর থেকে আলো ঠিকরে বের হচ্ছিল, কিন্তু এদের গায়ের রং অনেকটা কালচে আকারের ছিল। এই দুটো একসাথে কথা বলে ওঠে, একটা পুরুষ কণ্ঠ খুব গম্ভীর এবং ভারী, আর একটা নারী কণ্ঠ, সেটাও গম্ভীর এবং ভারী। ও দুটো কথা বলে একই সাথে, একই বাক্য, একই শব্দ বলে। এটা কিন্তু ওই স্বপ্নের মধ্যে সৌমিত্র রায়ের নানি দেখছেন। ওই দুটা জিনিস বলে ওঠে, আচ্ছা এই কবিরাজের সমস্যাটা কি? ছোট থেকে ওকে দেখে আসছি, ছোটবেলায় কিছু করতে পারলাম না, ওকে নিয়ে যেতে পারলাম না, কবিরাজ কিছু একটা করে দিল, এই জন্য এত বছরে ওই জিনিসটা কেটে গেছে, এটা কবিরাজ জানে না। এখন তোকে নিয়ে যাব,
কবিরাজ আবার যদি বাধা দিতে আসে পারবে না, আমাদের সাথে ও এবার আর পেরে উঠতে পারবে না, কারণ এত বছরে আমরাও শক্তিশালী হয়েছি। তো এরকম কথা এই দুজন একই সাথে বলছে, আর এই জিনিসটা সৌমিত্রের নানি শুনছে। এটা শোনার পর হঠাৎ করে উনি চিৎকার দিয়ে ওঠেন ঘুমের ভিতরে। তো ওনার চিৎকারে ওনার পাশে শুয়ে থাকা ওনার মায়েরও ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে কি হয়েছে, উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন। তো সৌমিত্রের নানির মা চিন্তা করেছেন যে হয়তোবা দুঃস্বপ্ন দেখেছে, ভয় পেয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। তো ওই রাতটা ওইভাবে চলে যায়। পরের দিন এই প্রফুল্ল চাচা যিনি, তাকে ডেকে আনা হয়। আনার পর ওনাকে এই রাতের বেলা যে স্বপ্নটা দেখেছেন আর কি সৌমিত্রের নানি, এই বিষয়টি তাকে বলা হয়। এটা শোনার পর উনি বলেন যে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কি করা যায়। তবে এটা নিয়ে খুব চিন্তা ভাবনারও কিছু নাই, আবার একেবারে ফেলে দেওয়ার মতো যে ব্যাপারটা সেটাও না। কারণ হলো এই মেয়ের উপর দুটো পেঁচাপেচির নজর রয়েছে। এই পেঁচাপেচি এমন ধরনের স্পেশাল দুইটা এন্টিটি, এদের সাথে সহজে যোগাযোগ করা যায় না। অন্যান্য জিনদের সাথে যেভাবে যোগাযোগ করা যায়, তাদের সাথে কথা বলা যায়, তাদের সম্পর্কে জানা যায়, তাদের গোপন বা দুর্বল জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া যায়, অন্য জিনদের দ্বারা তথ্য নেওয়া যায়, কিন্তু এই পেঁচাপেচি শ্রেণীর জিন, এদের সম্পর্কে খুব বেশি তথ্য নেওয়া যায় না। এরা যে খুব বেশি ক্ষতিকারক বিষয়টা এমনও নয়, আবার উপকারী এমনও নয়। তবে হ্যাঁ, ওরা যদি কারো পিছনে লাগে তাহলে তাদেরকে সহজে ছাড়ানো যায় না। সমস্যা হলো এটাই। এখন এই দুটোকে হাজির করতে হবে এবং এদের কাছ থেকেই কথা শুনতে হবে। এখন কি করা যায়? সাধারণত আমরা দেখি যে কারো উপর যদি কোনো জিন হাজির করা হয়, ওই ব্যক্তির উপরেই হাজির করা হয়। ওই জিনটি তার শরীরের মধ্যে ঢুকে কথা বলে, বিভিন্ন বিষয়ে সকলকে জানায়। তো এই যে যিনি প্রফুল্ল কবিরাজ, উনি ওনার ভাতিজিকে খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ হলো ওই ছোট বয়স থেকেই, মানে একদম যখন ছোট এই সৌমিত্রের নানি, তখন ওই যিনি প্রফুল্ল চাচা, ওনার খুব কাছাকাছি ঘেঁষতেন, চাচা বলে জড়িয়ে ধরতেন। এজন্য নিজের আপন মেয়েকে যেমন ভালোবাসতেন, এই সৌমিত্রের নানিকে উনি ভালোবাসতেন। এই জন্য ওনার বিপদ আপদে এই প্রফুল্ল চাচা সাহস করে এগিয়ে আসবেন না, ঝুঁকি নেবেন না, এমনটা তো হতে পারে না। উনি সবসময় যখনই শুনেছেন যে এই সন্ধ্যা নানির এই সমস্যা, তখনই কিন্তু উনি এগিয়ে এসেছেন সমস্যা সলভ করার জন্য। তো এবারের বিষয়টাও উনি সলভ করার চেষ্টা করবেন। এই কারণে উনি সৌমিত্র রায়ের যিনি নানির বাবা, তাকে বলেন যে আপনি শুধু রিচুয়াল করার সময় আমার সাথে থাকবেন, আর সবাই থাকবে অন্য জায়গায়। আর রিচুয়াল করার সময় এই যে সন্ধ্যা, তাকে অন্য আর একটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এই বাড়িতে তাকে রাখা যাবে না, অন্য মহিলাদের সাথে সে বসে থাকবে। এক অমাবস্যার রাত্রে এই রিচুয়ালটা শুরু করা হবে। অমাবস্যার তখন আর বেশি দেরি ছিল না, মাত্র কয়েকদিন বাকি ছিল। গভীর রাত্রে প্রফুল্ল চাচা উনি তার রিচুয়াল শুরু করেন। ওনার নিজস্ব কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেন। একটা আগুন জ্বালান, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর উনি ওনার মতো করে ওনার যেই রিচুয়ালের যে সমস্ত তন্ত্রমন্ত্র সেগুলো পড়ে যাচ্ছেন। এক পর্যায়ে উনি কি করেন, কিছু একটা পাউডারের মতো কিছু একটা উনি ওই আগুনের মধ্যে ছুঁড়ে মারেন। যখনই ছুঁড়ে মেরেছেন, ওই আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং উপর দিকে উঠে যায়। উপর দিকে ওঠার সাথে সাথে একটা সাদা ধোঁয়া মনে হলো ছড়িয়ে গেল চারদিকে। এরপর পরই সৌমিত্র রায়ের নানির যিনি বাবা, উনি শুনছেন ডানা ঝাপটানোর শব্দ। মনে হচ্ছে দূর থেকে বড় কোনো পাখি ডানা ঝাপটালে যেরকম শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। কোন দিক থেকে শব্দ হচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে আরো কাছে আসছে। কাছে আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো যে আসলে এটি এই যে বড় যে আম গাছ রয়েছে, আম গাছের পেছন সাইডে যে ধান ক্ষেত রয়েছে, ওই দিক থেকে এই শব্দটা এসে হঠাৎ করে থেমে গেল। আর উনি তাকিয়ে দেখেন আম গাছের
একটা ডালে বিশাল বড় বড় দুটো পাখি বসে আছে, এবং এই দুটো পাখি অবিকল পেঁচার মতো দেখতে হলেও হুবহু যে পেঁচা তা না, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কারণ এত বড় পেঁচা কখনো হয় না। এই দুটো সে বসলো, তার চোখ দুটো এই দুইটারই মানে আগুনের মতো লাল টকটকে বড় বড়। এই দুটো আসার সাথে সাথে একই সাথে পুরুষ এবং নারী কণ্ঠ একই সাথে বলে ওঠে, এই প্রফুল্ল, তোর সমস্যা কি? তুই বারবার আমাদেরকে বিরক্ত করিস কেন? আমাদেরকে জ্বালাচ্ছিস কেন? আমরা কি তোকে জ্বালাই? আমরা কি তোকে বিরক্ত করি? তুই কেন আমাদের কাজের মধ্যে এসে বারবার বাগড়া দিস? তখন এই প্রফুল্ল কবিরাজ, যিনি মানে প্রফুল্ল চাচা, উনি বলে ওঠেন যে তোদের কাছে আমি বাগড়া দেই মানে? আমার ভাতিজিকে তোরা বিরক্ত করিস আর আমি চুপ করে বসে থাকবো? তখন ওই পেঁচাপেচি দুটো বলে ওঠে একই সাথে, তুই তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কাজ করিস আমাদের এলাকায়, কই কখনো কি তোকে বিরক্ত করছি? তাহলে এই মেয়েটার উপর আমাদের নজর পড়েছে, তুই কেন এইখানে এসে সমস্যা সৃষ্টি করছিস? ছোটবেলা একবার করছিলি, কিছু বলি নাই, যেহেতু তুই চাচা, আবার তুই সমস্যা সৃষ্টি করছিস। তখন এই প্রফুল্ল কবিরাজ উনি বলেন, তার আগে বল তোরা কেন আমার ভাতিজির পিছু নিলি? তখন ওই দুইটা একসাথে বলে ওঠে যে ওর যখন বয়স 1 মাসের মতো তখন আমরা এদিকে আসি, এটা আমাদেরই এলাকা, সবসময় এদিক দিয়ে চলাফেরা করি, তো আমার বউয়ের একে দেখে খুব ভালো লেগে যায়, আমাদের কোনো সন্তানাদি নেই, তখন আমার বউ বলে যে একে আমরা নিয়ে যাব। মূলত ছোটবেলায় ও যে কান্না করতো, হঠাৎ করে কান্না বা থেমে যেত, হাঁপাতো, এটা আমাদের দৃষ্টির প্রভাবেই হয়েছে। আমরা নিয়েই যেতাম, কিন্তু হঠাৎ করে তুই এমন একটা কাজ করলি, ওকে আর নিয়ে যেতে পারলাম না। অনেকদিন অপেক্ষায় ছিলাম, এরপর তোর ওই জিনিসটা যখন কেটে গেল, তখন ওকে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আমাদের দেশে, নিয়ে যাব, সেই প্রক্রিয়া শুরু করলাম, এর মধ্যে তুই আবার এসে বাধা দিলি। তুই ভালোই ভালোই এই মেয়ের উপর কোনো ধরনের রিচুয়াল করবি না, তুই বিদায় হ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুই যেচে পড়ে আমাদের সাথে শত্রুতা বাঁধাস না। এই কথা শোনার পর ওই প্রফুল্ল কবিরাজ বলছে যে আহা হা হা, কি আবদার! এর মা বাবা আছে, তার একটা পরিবার আছে, আর গ্রামের মেয়ে, আর বছরখানেক পরে বিয়ে হয়ে যাবে, তোমরা আসছো একে নিয়ে যেতে, মগের মুল্লুক নাকি? এটা তো আমি হতে দেব না। তখন ওই যে পেঁচাপেচি দুটো একত্রে বলে ওঠে, ভালোই ভালোই কিন্তু এখান থেকে উঠে যা, না হলে দেখবি তোদের কি করি আমি। এর মধ্যে কি হয়েছে, যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে প্রফুল্ল চাচা যখন ওনার রিচুয়াল শুরু করেছেন, আর ওই পেঁচাটা যখন এসেছে, আসার সাথে সাথে ওই দিকে নাকি এই যে সৌমিত্রের নানি মানে সন্ধ্যা নানি, ওনার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে, মারাত্মক জ্বরে কাঁপুনি শুরু হয়ে গেছে। তো এরকম জ্বর কিন্তু চলছে, এদিকে ওনার আশেপাশে যারা আছে, যে মহিলারা আছেন, ওনারা তো ভয় পাচ্ছেন, আরে হঠাৎ করে এত জ্বরের মধ্যে আবল তাবল বলা শুরু করেছে। এদিকে বলা ছিল যে কোনোভাবেই কিন্তু ঘরের বাইরে যেন বের না করা হয়, যতক্ষণ না পর্যন্ত এই প্রফুল্ল চাচা এবং এই নানির বাবা ওনারা কাজ শেষ করে তাদেরকে ডাক না দিবেন, ঘরের বাইরে বের করা যাবে না। এদিকে সৌমিত্র রায়ের নানি তো জ্বরে অবস্থা খারাপ, তাকে যে বাইরে বের করে নিয়ে আসবেন, কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন বা কোনো হসপিটালের দিকে নিয়ে যাবেন, সে উপায়ও তো নাই, বাইরে বের করা তো নিষেধ, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে ওই পেঁচাপেচি প্রফুল্ল চাচাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তখন প্রফুল্ল চাচা বলে যে দাঁড়া, তোরা তো এমনিতে মনে হয় ভালো হবি না, তোদেরকে কিভাবে আটকানো যায় আমি দেখছি। এই বলে অন্ধকারের মধ্যে ওই প্রফুল্ল চাচা একটা চাকতির মতো কিছু বের করেন, যেটা সৌমিত্রের নানির বাবা উনি ভালো করে অন্ধকারের মধ্যে বুঝতে পারেন নাই বা দেখতে পারেন ওই জিনিস আসলে কি ছিল। তো উনি ওটা বের করে মাটির উপর হাত দিয়ে বৃত্ত আঁকাতে থাকেন, মানে একই জায়গায় বারবার হাত ঘোরাতে থাকেন, ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন, ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে
হাতটা থামাই দেন এবং মাটির সাথে ওই চাকতিটা চেপে ধরে ওই পেঁচাপেচিকে বলেন, খুব তো বাহাদুরি করছিলি, আচ্ছা যা তো, এখন যা, যেতে পারিস কিনা দেখ। তখন ওই পেঁচাপেচি দুটো তাদের ডানা ঝাপটানোর চেষ্টা করলেও কোনোভাবেই তাদের ডানাটাই খুলছিল না, মানে খুলতে পারছে না, তারা ওই জায়গায় আটকে গেছে, ওখান থেকে নড়তেই পারছে না। এদিকে ওই পেঁচাপেচির দিকে তাকানোর পর সৌমিত্র রায়ের নানির বাবার অবস্থা তো খুব খারাপ। উনি ভয়ে অজ্ঞান হন নাই, কিন্তু ওনার কাছে বারবার মনে হচ্ছিল কেন আমি অজ্ঞান হচ্ছি না। এই ভয়ানক দৃশ্যটা, যে একটা পেঁচার মতো, একটা পাখির অবয়ব এরকম মানুষের মতো করে কথা বলছে, তাও একই কথা দুইজন মিলে বলছে, একটা পুরুষ একটা নারী, এই জিনিস বারবার শুনতে ওনার প্রচণ্ড ভয় লাগছিল। তারপর উনি অজ্ঞান হন নাই ওখানে। আর ওইদিকে যখন ওই প্রফুল্ল চাচা হাতটা মাটির সাথে চেপে ধরেছেন, এই দুটো জিনিস তো আটকে যায়। তখন প্রফুল্ল চাচা বলে, তোদেরকে তো আটকে ফেলেছি, যদি তোদের কোনো বিদ্যা জানা থাকে এই বিদ্যা দিয়ে এখান থেকে বের হ, দেখি পারিস কিনা। এরপর শুরু হয়ে যায় ওই দুইটা অবয়বের কান্নাকাটি। ওরা কিছুটা নাকি সুরে কথা বলতে থাকে যে আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে, আমরা চলে যাব। তখন প্রফুল্ল চাচা বলে যে না, তোদেরকে ছাড়বো না, কিছুক্ষণ পরে সকাল হবে, লোকজন আসবে, তোদেরকে দেখবে, আর সকাল হলে তোদের পরিণতি কি হবে এটা তো তোরা জানিস, তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, তোদেরকে ছাড়বো না, এখানেই থেকেই তোদেরকে মরতে হবে। তখন ওই দুটা অবয়ব খুব কাকুতি মিনতি করতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, ওর দিকে আর কখনোই নজর দিব না, এই বাড়িতেও আর কখনো আসবো না, আমাদেরকে ছেড়ে দে। তখন এই প্রফুল্ল চাচা বলে যে তোরা যে সত্য কথা বলছিস আর আর যে কখনো আসবি না, এই নিশ্চয়তা কে দেবে? তখন ওরা বলে যে আমরা সাক্ষী রাখলাম তোকেই, তুই হলো আমাদের সাক্ষী যে আমরা আর কখনো আসবো না। এখন তো অন্য কোনো সাক্ষী আমি মানতে পারতেছি না আমরা। তখন প্রফুল্ল চাচা মেনে নাচ্ছে যে আমি সাক্ষী থাকলাম যে তোরা আর কখনো আসবি না। তখন ওই দুইটা বলে যে তুইও তো জানিস যে আমরা কখনো যদি কারোর উপর প্রভাব বিস্তার করি, তখন আমরা যদি চলে যেতে যাই কিছু জিনিস আমাদেরকে দিতে হয়। এখন প্রফুল্ল চাচা বলে যে কি দিব? বলে যে 2 সের চাল আর 2 সের দুধ সামনের অমাবস্যা রাত্রে এই যেই একটা খাদের কাছে, মানে যেখানে বসে এই সন্ধ্যা বিড়বিড় করে ভিন্ন ভাষায় বলছিল এবং একটা ঝোপের দিকে তাকিয়েছিল, ওই জায়গাতে তুই একা গিয়ে এই জিনিসটা রেখে আসবি, তাহলে আমরা ওর আর কোনো ক্ষতি করব না, আর ওর উপর যদি আমাদের কোনো প্রভাব থেকেও থাকে সেই জিনিসটা ওর থেকে কেটে যাবে। তখন রাজি হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, তোদের এই দাবি অনুযায়ী জিনিসটা দেয়া হবে। তখন ওরা আবার বলে যে একটু আগে তুই তো সাক্ষী রাখলি যে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করব না, সাক্ষী হবে কে? এখন এই জিনিসটা যে আমাদেরকে দিবি, এর সাক্ষী কে হবে এটা বল। সাক্ষী না মানলে আমরা যাব না, মরে গেলেও যাব না, প্রয়োজনে পুড়ে মারা যাব, কিন্তু সাক্ষী রাখতে হবে এই জিনিস অবশ্যই দিবি, তা না হলে আমাদের ক্ষতি হবে। তখন সৌমিত্র রায়ের নানির বাবা ওখানে উপস্থিত ছিল, উনি বলে যে তোমরা চলে যাও, আমি সাক্ষী, তোমাদেরকে জিনিসটা দেয়া হবে। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে, সাক্ষী মঞ্জুর, আমরা বিশ্বাস করলাম যে তুই এই জিনিসটা দেওয়ার ব্যবস্থা করবি। তখন কি হয়, ওই যে যিনি চাচা আর কি, প্রফুল্ল চাচা, উনি ওই বন্ধনীটা যখনই কেটে দিয়েছেন তখনই এই দুটো পেঁচাপেচি একটু একে অন্য থেকে দূরে সরে গিয়ে বিশাল দুটো ডানা ছড়িয়ে দিয়েছে। এত বড় ডানা প্রাগৈতিহাসিক কালের যে সমস্ত ডাইনোসর যুগের আর কি, ডাইনোসর টাইপের যে সমস্ত পাখিগুলো ছিল, অনেক সময় মুভিতে দেখা যায়, জুরাসিক পার্কে দেখা যায়, অত বড় ডানা ছড়িয়ে মনে হলো যে তারা দেখলো যে আসলে এখন তারা মুক্ত হয়েছে কিনা বা উঠতে পারবে কিনা। এরপরে তারা দুজনই একত্রে উড়ে চলে যায় আগের মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে। এর পরবর্তী অমাবস্যায় সত্যি এই প্রফুল্ল চাচা বা প্রফুল্ল কবিরাজ, উনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই জায়গাতে ওই জিনিসটা দিয়ে এসেছিলেন। আর ওই রাত থেকেই যদিও
সৌমিত্র রায়ের নানি মানে সন্ধ্যা নানির উপর থেকে প্রভাবটা কেটে যায়। আর যখনই নাকি ওই পেঁচাপেচি উড়ে চলে যায়, এরপরে ওনার জ্বর আকস্মিকভাবে কমতে থাকে এবং একদম স্বাভাবিক হয়ে যান উনি। একটা অদ্ভুত ব্যাপার যে ওই পেঁচাপেচি আসার সাথে সাথে জ্বর শুরু হয়ে যায়। একই সাথে তো রিচুয়ালও চলছিল, আবার তাদের বন্ধনী খুলে দেয় এবং চলে যাওয়ার সাথে সাথে জ্বরটাও চলে যায়। পেঁচাপেচির এই ব্যাপারটা কিন্তু ওনার জীবনে পরবর্তীতে আর কখনোই হয় নাই। ওই পেঁচাপেচি ও প্রতিশ্রুতি অনুযায়ী তারা আর কখনোই সন্ধ্যা নানীকে বিরক্ত করেন নাই। আর সন্ধ্যা নানীর পরিবার থেকেও প্রতিশ্রুতি অনুযায়ী ওই পেঁচাপেচিকে ওই জিনিসটা দিয়ে দিয়েছিলেন। এটি ছিল ঘটনা। তো পেঁচাপেচি নিয়ে আর একটা তথ্য আমি বলতে চেয়েছিলাম, যেটি আমি আমার আব্বুর মুখ থেকে শুনেছিলাম। আমার আব্বু আমাকে বলেছিলেন যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে ওখানকার মানুষজন বিশ্বাস করে যে শিশুরা জন্মের পর হঠাৎ করে শরীর হলুদ হয়ে যায় এবং শিশুরা মারা যায়। তো এই জিনিসটাকে গ্রামীণ ভাষায় বলে পেঁচাপেচির আসর পড়ছে। তবে আমি এই বিষয়টা নিয়ে কিছুটা অ্যানালাইসিস করে জানতে পারি, শিশুরা জন্মের পর অনেক সময় জন্ডিসে আক্রান্ত হতো, তখন শিশুদেরকে রোদে রেখে দেওয়া হতো, যেটা এখনো কিন্তু শিশু জন্মের পর এই জন্ডিসের প্রকোপ কিন্তু দেখা যায়, হালকা জন্ডিস কিন্তু হয়। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইনকিউবেটরের মধ্যে রাখে, সেখানে লাইটের আলো থাকে, যাতে আলোর যেই একটা ঘাটতি বা ভিটামিন ডি এর যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হয়। এই জিনিসটা কিন্তু গ্রামে একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। এমন হতে পারে সেটা আসলে জন্ডিসই হয়, কিন্তু ওনারা বুঝতে পারেন এটা পেঁচাপেচি বলেন। কিন্তু গ্রামের অনেকেই বলেন যে এই পেঁচাপেচিকে নাকি তারা দেখেন। অদ্ভুত প্রকৃতির এই এন্টিটি যারা এই পেঁচা এবং পেঁচির রূপে থাকেন। প্রিয় লিসেনার্স, আপনারাও কি এই পেঁচাপেচি রিলেটেড কোনো ঘটনা জানেন যেটা আপনাদের এলাকায় হয়েছিল? জানলে কিন্তু আমাদেরকে পাঠাতে ভুল করবেন না। রতনদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল। তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা, সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে। এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলা এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা, দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্পপোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে, তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, ডানের যে অংশটা, সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে বেশ কচুরিপানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে এরকম।
বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা ওইখানে পানি ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। মানে ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। মানে রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানে মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত এবং তাদের মধ্যে মানে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকেলে যখন হাঁটা চলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, মানে অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, মানে জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। মানে যেহেতু ওই জায়গাটা মানে ফেলে রাখা হয়েছিল এবং থেকে মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন মানে একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল এবং সেখানে মাছও থাকতো। তো এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ, মানুষ নাকি অনেকে অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘরবাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডার গার্ডেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং এই যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আর অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে, তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন, তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তা আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না তুমি যাও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল, রতন দেখলো যে তার চাচা চলে গেছে এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। বেরোনোর তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর যে সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে জানালার পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার,
বাম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠবে, পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের মানে একেবারে যে পর্যন্ত আর কি, ডো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা টাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। রতনের কাছে বেশ ভালো লাগতেছে, টাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতন আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়, মানে এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়েই, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে, তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভালো লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভালো লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন রতনের কাছে দিয়ে গেল। এখানে এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে, আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি যখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতনের আম্মা বলছে রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা, রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা দুই পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো কে কে এই কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেননি। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা, সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই দৌড় দিল কোথায়, ওই পাশে যে তার রান্নাঘরটা যেদিকে, মানে ঘরের এই তাদের যে 4টা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে, মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা বাথরুম এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিলে, এই জসিম, তিনি বলে এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে, যে কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো কি ব্যাপার, ওরকম দৌড় দিচ্ছে, ওর কি মানে বাথরুমে যাইতে হবে বা কিছু, তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন। তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে।
দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন দেখো তো কি ব্যাপার, তো বলে তিনি হারিকেন দিলেন। তার রতনা আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুম ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মানলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে। গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, এবং হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, 2টা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ 2টা একদম লালচে, মানে একদম মানে মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাইয়ের। তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল। রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখতে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল, একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে। এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে চিকন একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখো, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছে না, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায়
খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। তো রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা। মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা বার বলতেছেন উঠিস না উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে জাপটে ধরলেন, যে মানে ধরে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলার। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে হয় ছুঁড়ে ফেলে দিল এক পাশে, মানে এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো। তার বাবাকে এমন ভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন না রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার দুই পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন মানে মাটিতে পড়ে গেল মাথার নিচের দিকে। তিনি ওই একই প্যাঁচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স, তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন। কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলেও এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করতেছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরায় দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, একটা সূরা পড়ে ফু দিলেন। তো সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা মানে নিথর হয়ে গেল, মানে একদম থেমে গেল আর কি, তিনি মানে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো রতনের বাবা মনে হাঁপ ছেড়ে বাঁচলেন, তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার মানে রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পরপর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। যেরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের, মানে তাদের কাছের বাসার, বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখে কি করা যায়, রতনকে নিয়ে যাও। তার মাকে বললো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতন কি কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরেও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে।
আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা ওখান থেকে ধস্তাধস্তির সাথে, মানে এমনভাবে মানে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দে পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে, ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে এসে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, ওই একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে, দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে, কোনো চিন্তা করিস না, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা রাত। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনার ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো, কি হয়েছিল তোর? সে বলতেছে, আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো, তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়। কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে, আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস, বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই ঘুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম, বাজারে যেহেতু আসছি কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেতে, এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে আমাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, মেয়েদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল, এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর, কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই, কার কুকুর, আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসতেছে এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে। তো ব্যাগেও আটতেছে না, মাছটার আমি মানে ধরে নিছি লেজ সহ এরকম ধরে, তারপর আসতেছি সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তাকায় দেখতেছি ওই প্লটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না, ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে। ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না,
মানে বাতাসের টেম্পারেচার যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময় সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ এসে গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি, বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে এখানে, এরকম বসে আছে এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো। আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি ঘটছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন। এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না। ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন, ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে আপনারা জানেন। এটা একটা ডোবা ছিল আগে, এখান থেকে তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, এই বলে আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পাইছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই বেশ কয়েকদিন, বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয় এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে, সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক। তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না, এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনটা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজেস হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময়, অনেক দিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন। এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে, মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে। এবং অনেক দিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল, এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে, মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বাট আজ থেকে 8-10 বছর আগে ওইরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে, এরকম মানুষ শুনছে, এরকম 2-1টা বাড়িতে শুনছে রতন। এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে যদি আমরা চাই তিনি কালেক্ট করে সেগুলো পাঠাবেন একদিন, যে কোন বাড়িতে কি দেখছে। ছোট ছোট ঘটনা হবে, সেগুলো দিয়ে আমরা হয়তো একটা বড় ঘটনা মানে একসাথে করে কম্পাইল করতে পারি। রাত তখন ঠিক 4:40 পুরোটা স্টেশন জুড়ে আমি ছাড়া আর কেউ নেই। অটোমোশনে গান চলছে, তাই আমার কাজ শুধু মিক্সার বোর্ডে ভলিউম লেভেল খেয়াল রাখা। তো ক্লান্তি কাটতে কাটতে কনসেলের সামনে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ আমার ডান পাশের 4 নম্বর মনিটরের স্পিকারে একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি ক্যাচ করলো। রেডিওতে তখন তো লাইভ কোনো কল চলছে না, কিন্তু স্পিকারে স্পষ্ট একটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি হেডফোনটা কানে দিতেই চমকে উঠলাম। হেডফোনের ওপার থেকে কেউ একজন হুবহু আমার গলায় কথা বলছে, একদম আমার গলার টন, আমার কথা বলার স্টাইল, সেই মাইক্রোফোন চলছে। রাত এখন 4:04। আরিয়ান সাদমান নামের সাউন্ড ইঞ্জিনিয়ারটা এখন কফি খাচ্ছে। সে জানে না আজ থেকে ঠিক 10 বছর আগে এই স্টুডিওর এই চেয়ারটায় বসে আরেকজন সাউন্ড ইঞ্জিনিয়ার স্ট্রোক করে মারা গিয়েছিল এবং তার লাশটা ঠিক 3 দিন পর উদ্ধার হয়েছিল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল।
আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, রাত তখন 4:04। আমি ভয়ে হেডফোনটা টেবিলে ফেলে দৌড় দেব, ঠিক তখনই আমার ল্যাপটপের মনিটরে একটা কোডিং এরর দেখা দিল। পুরো স্ক্রিন জুড়ে শুধুমাত্র একটা লাইন বারবার স্ক্রল হচ্ছিল। তা ছিল, রানিং আউট অফ টাইম, কারেন্ট ইউজার ইজ অ্যান ইকো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমি যখন আমার কফির মগটা টেবিলে রাখলাম, স্পিকারে ঠিক একই সেকেন্ড পর একটা কফির মগ রাখার শব্দও হলো। আমি জোরে শ্বাস নিচ্ছিলাম, স্পিকারেও 1 সেকেন্ড পর সেই নিঃশ্বাসের শব্দটা আমি বারবার শুনতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম ওটা কোনো ভূত নয়, আমি একটা টাইম লুপে আটকে গেছি, যেখানে আমার অতীত বা ভবিষ্যৎ আমার ঠিক 1 সেকেন্ড পেছনে হাঁটছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আমার ঠিক পিছনের সাউন্ড প্রুফ গ্লাসের ওপাশ থেকে একটা আলো জ্বলে উঠল। কাচের ওপাশে অন্ধকারের রেকর্ডিং রুমে একটা ছায়া চেয়ার টেনে বসল। সে ছায়ার পরনে ঠিক আমার মতো একটা কালো হুডি। ওটা কাচের ওপাশ থেকে ধীরে ধীরে মাথাটা আমার দিকে ঘোরালো। কাচের ওপাশে আর কেউ নেই, ওটা মানে আমি নিজেই, কিন্তু ওটার মুখের চামড়াটা শুকিয়ে তামাটে হয়ে গেছে, চোখের নিচে কালচে গর্ত পড়ে গেছে। ওটা আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল এবং নিজের পকেট থেকে একটা ধারালো পেপার কাটার বের করে নিজের গলায় বসিয়ে দিল। পর্দার ওপাশে ও নিজের গলায় কলা কাটছে, আর এই পাশে আমার নিজের গলায় তীব্র যন্ত্রণা শুরু হলো। আমার শ্বাস নাড়ি দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো, অথচ আমার শরীরে কোনো কাটার দাগই নেই। ওটার ছটফটানি আর আমার ছটফটানি একদম 1 সেকেন্ডের ব্যবধানে সিঙ্ক হচ্ছিল। আমি বুঝলাম, যদি ওটা মারা যায় তবে এই পাশের আমিটাও মারা যাব। আমি আমার শেষ শক্তি দিয়ে টেবিলের উপর থাকা ভারী মিক্সার বোর্ডের মেইন কর্ডটা একটানে ছিঁড়ে ফেললাম। পুরো স্টুডিওর বিদ্যুৎ চলে গেল, খুটখুটে অন্ধকার হয়ে গেল। সেই সাথে আমার গলার সে যান্ত্রিক যন্ত্রণাটাও উধাও হয়ে গেল। আমি অন্ধকারের মধ্যে হামা করে দিয়ে স্টুডিওর দরজা খুলে করিডোরে বেরিয়ে এলাম, এবং বেরিয়ে আসার পর আমি কোনো মতে হাঁপাতে হাঁপাতে যখন সোফায় বসলাম, তখন আমার একদম কিছু মনে নেই, অর্থাৎ আমি তখন পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিলাম। পরদিন সকালে যখন অন্য অন্য আর যারা আসে তারা আমাকে স্টুডিওর ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়, তারা আর দেরি না করেই মুহূর্তের মধ্যেই স্টেশন ম্যানেজার যখন কম্পিউটারের অডিও চেক করেন, তিনি বলেন, ভাই, সব কিছু বাদ দাও, আপাতত এই ভাইকে হসপিটালে নিয়ে যাও। তখন সকলেই মিলে আমাকে হসপিটালে নিয়ে আসে। লাগাতার 4 দিন বা 4.5 দিন পরে আমার জ্ঞান ফেরে। আমার জ্ঞান ফেরার পর আমরা সকলেই আবারও সেখানে চলে আসি স্টুডিওতে। আসার পর যখন আমাদের ব্রাঞ্চে ম্যানেজার ছিলেন, যখন সেই ম্যানেজার সাহেব কম্পিউটারের অডিও লগ চেক করেন, তখন তিনি দেখেন রাত 4:05 পুরো স্টেশনের সার্ভারে কোনো গান প্লে হয়নি। পুরো 20 মিনিট ধরে শুধু একটা অডিও ফাইল লুপ হয়ে চলেছে, যাতে একজন মানুষ দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে ছটফট করছে। আর সেই ছটফটটা ছিল ঠিক আমার মতোই। এরপর থেকে আমি আর রাতের বেলা সেখানে কোনো কাজ করিনি। আমি বললাম, স্যার, আমাকে যদি রিজাইন দিতে হয় আমি তাতেও প্রস্তুত। আমি রাত করে এখানে আর গল্প বলার কাজটা করব না। তো কেউ এটাতে মত দিচ্ছিল না, কেননা সবাই জানে সকলেই লাইভ গল্প করে শুনে রাতের বেলা। এরপর আমি সেখান থেকে রিজাইন নিয়ে নিই। এখন আপাতত একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। আলহামদুলিল্লাহ, দিন খুব ভালোই কাটছে। কিন্তু আজও
যখন আমি কোনো স্টুডিওতে একা বসি এবং আমার নিজের গলার আওয়াজ বা ইকো হয়ে আমার হেডফোনে ফিরে আসে, তখন আমার স্পিকার আমি বন্ধ করে দিই। কেননা সেই মুহূর্তে আমার মনে হয় এই বুঝি পেছনের জানালার ওপাশ থেকে আমার নিজের আরেকটা মৃত রূপ আমার দিকে তাকিয়ে বলবে, টাইম লুপটা এবার শেষ করি চল। শুধুমাত্র এই ভয়ে আমি আর স্টুডিওতে বসি না। এখন বর্তমানে খুব আলহামদুলিল্লাহ সুখে আছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আর এই ছিল আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ও হ্যাঁ, যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে সেগুলো লিখে দেবেন অথবা আমাদেরকে মেইল করবেন। হতে পারে পরবর্তী ঘটনাটা আপনার থেকে নেওয়া হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি ঘটনায়। যে ঘটনাটা শেয়ার করব তিনি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে তিশা। তিনি উত্তরা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি ছোট থেকেই অনেক জিনদের দেখেছেন, জন্ম থেকে এই পর্যন্ত তিনি দেখেই যাচ্ছেন। বাট এর মাঝখানে কিছু ঘটনাও ঘটেছে তার সাথে, যেগুলো তাকে পাগল করে ফেলেছে। বারবার সেগুলো তাকে ভাবতে বাধ্য করেছে। কিন্তু যতই ভেবেছে তিনি, ততই কোনো না কোনো ঘটনার শিকার হতেন। 2016 সালের ঘটনা। তার তেমন কোনো ফ্রেন্ড ছিল না। নিজেকে সবসময় তিনি একা ভাবতেন। কোথাও তিনি ঘুরতে যেতে পারতেন না। আরও কিছু কারণ আছে, সেটা হয়তো তিনি পরে লিখবেন। প্রতি রাতে খুব কান্না করতেন, দম বন্ধ হয়ে কান্না আসতো তার এই কান্না হয়তো সেই মেয়েটার খারাপ লেগেছিল। না, তিনি জানেন না মেয়েটাকে। সেদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখেন একটা মেয়ে, পরীর মতো দেখতে একটা মেয়ে। সে মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি এটা দেখে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। উঠে দেখে সে তার সামনেই, স্পষ্ট করে তিনি দেখছেন, হ্যাঁ এটা একটা মেয়ে। তারপর দিন তিনি আবার একটা স্বপ্ন দেখেন। প্রথমে তিনি বুঝতে পারে নাই যে তার সাথে আসলে এই এলোমেলো স্বপ্নে কি হচ্ছে। তার মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। তিনি আরেকজনের পিঠে চড়ে আকাশে উঠছিল। নিচে তাকাতেই তিনি দেখেন পাহাড়, ঝর্ণার কত কি, এর সাথে একটা কালো ডানা দেখেন তিনি খেয়াল করেন তিনি যার পিঠে চড়ছিল সে তার দিকে ঘুরেছে। শরীর পুরো লোমে ভরা, পুরোটাই কালো। তার তখন ওই অবস্থায় ভালো লাগছিল এবং তিনি যেই ড্রেস পরে, যে কাপড় পরে ঘুমিয়েছিলেন সেই কাপড়ই পরা ছিলেন তিনি। তারপর তিনি ঘুমিয়ে যান। ঘুম ভাঙে সকাল 6টায়। স্কুল যাবার সময় ছিল। অ্যালার্ম দেওয়া ছিল সকাল 6:30টায়, কিন্তু সে আগের থেকেই ঘুম থেকে উঠে যায় এবং ওঠার পর বেশ ফ্রেশ লাগছিল তার। তিনি উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায় এবং এসব ভুলে যায়, মানে ইন দ্য মিন টাইম তিনি ভুলে যান। সেদিন আবার রাতে ঘুমানোর পর তিনি দেখেন তিনি আবারও কারো পিঠে চড়েছেন এবং কারো পিঠে চড়ে কোথাও যাচ্ছেন। এবার তিনি নিচে দেখেন, তাকিয়ে নিচে শুধু পানি আর পানি আর কিছু উঁচু উঁচু পাথর। সমুদ্রে যেমন কোরাল থাকে সেরকম কোরাল টাইপের পাথর উঁচু উঁচু। তিনি খেয়াল করেন যে তিনি এবার জানি একটু ডিফারেন্ট এলাকায় যাচ্ছেন। যার পিঠে তিনি ছিলেন সে তার দিকে মাথাটা ঘুরায়। তিনি চমকে যায়। এ তো মানুষের মতো ফেস না, চোখগুলো শুধু মানুষের মতো, বাকি সব দেখতে কাকের মতো, কারণ পুরো শরীর এবং ডানা কালো ছিল। মানুষের মতো ঠোঁট না, অনেক লম্বা ছিল পাখির মতো। তিনি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। একটা বড় পাথরের উপর তাকে নামায়। সেখানে তার পিঠ থেকে তিনি নামেন। তিনি যেই পোশাকে ঘুমিয়েছিলেন আবারও সেই পোশাকই পরা ছিল। তিনি নেমে দেখেন সেখানে একটা গুহার মতো, তেমন গভীর না। বাহিরে দাঁড়িয়েও তিনি ভেতর থেকে দেখতে পাচ্ছিলেন ভেতরটা কিরকম। একটা বড় গোল পাথর ছিল ভেতরে। তিনি একটু একটু করে এগিয়ে যান সেই জায়গায়, তারপর পেছনে তাকায়। তিনি তাকিয়ে দেখেন তার দিকে যে তাকে নিয়ে এসে তাকে মুচকি হাসি দিয়েছে। তার বডি এই পর্যন্ত এই প্রথম তিনি ফুল দেখল, পাগুলো পশুদের মতো, সারা পায়ে লোমে ভরা। তাকে দেখে বোঝা যাচ্ছিল
যে এটা জিনের মতো, জিন নাকি এটা আসলে এটা ডেসক্রিপশন দেওয়া যাবে না। তাকে জিজ্ঞেস করে তুমি কি ভেতরে যেতে চাও? ভয়েসটা খুব অসাধারণ, কিন্তু দেখতে তো ভালো না। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তাকে আবারও বলে, তোমাকে আমি যা বলছি তুমি অনুরূপ সেই রকম সেই পাথরটা যে দেখতে পাচ্ছ সেখানে যে বলবা, একই কথা। তারপর তাকে কিছু একটা বলে এবং তিনিও শুনে সেটা সেই গোল পাথরের কাছে যেই বলে, কিন্তু ঘুম থেকে ওঠার পর তার আসলে আর মনে ছিল না তিনি আসলে পাথরের সামনে কি বলেছে। তুমি এতটুকু বলেছেন যে তিনি বলার সাথে সাথেই পাথরটা সরে যায় আর ভেতর থেকে অনেক আলো আসতে থাকে। তিনি ভেতরে ঢোকে, যা দেখেন তা অসাধারণ। এটা আরেক দুনিয়া, নীল আকাশ, সবুজ আর সবুজ। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। একটু উঁচু ছিল জায়গাটা। তিনি অনেক কাছে যেতেই দেখেন সেখানে অসংখ্য পাখি গান গাইছে আকাশে উড়ে উড়ে, এবং আকাশে উড়ে বেড়াচ্ছে। তিনি আরেকটু ভালো করে দেখতে যান এবং দেখেন এগুলো পাখি ছিল না, সেই জিনদের মতো দেখতে ছিল। ওদের শরীরটাও লোমে, জিন কেন, এই এন্টিটি তো আসলে মানুষের হতে পারে না। ওদের শরীরও লোমে, একদম লোমে ভরা। ডানা ছিল এবং তিনি সবকিছু দেখছে কিন্তু বুঝতে পারছিল না যে আসলে তিনি কি দেখছে। সব এলোমেলো জিনিস, তিনি ভাবতেই পারছেন না এগুলো জিন। তিনি ভয় পাচ্ছিল, কিন্তু তিনি দেখেন সেখানে ছোট বাচ্চারাও খেলা করছে, সবাই খুশি। খুব প্রাণবন্ত একটা এরিয়া, ছোটাছুটি করছিল। আর একজন লোক নিচে দাঁড়িয়েছিল, তাদেরকে বলছিল, যা তোমরা উড়ো, ডানা মেলে আকাশে উড়ো। তারপর তিনি ওই বাচ্চাগুলোর পেছন পেছন যায়, তাদের সামনে পড়ে যায়, হঠাৎ করে তাদের সামনে পড়ে যায়, এবং সেই লোকটা যে অর্ডার দিচ্ছিল তোমরা উড়ো, সে তার সামনে দেখতেই লোকটার হাসি থেমে যায়। তিনি কথা বলতে চাইছিল, কিন্তু সেই লোকটা তাকে রাগ দেখাচ্ছিল, একটা সময় ধমক দিল। আর যারা ওই মুহূর্তে যেসব পাখিরা গান গাইছিল তারা থেমে গেল এবং সবাইকে থামতে বলল সে। এবার তার দিকে সে তাকায়, সেই লোক তাকায়। আকাশে যারা ছিল একে একে সবাই নিচে নেমে আসে, আর সারি সারি ভাবে সবাই দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে একটা বিশাল বড় সংসদ টাইপের মিটিং। তিনি একে বলে যে, তুই এখানে কি করছিস, এখানে কিভাবে আসলি? তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি চুপ হয়ে গেছে। তারপর যেই বাহনটা তাকে নিয়ে এসছে সে বলছিল, উনি আমার পেছনেই ছিল, আমি ওকে নিয়ে আসছি। সেই লোকটা বলল, তোর এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি একজন মানুষকে এখানে আমাদের দেশে নিয়ে এসছো কেন, তাও আবার আমার অনুমতি ছাড়া? সে রাগে গড়গড় করছিল, বলছিল, আমি কি হই তুমি জানো তো এখানে নাকি? আমার অনুমতি ছাড়া কেন নিয়ে আসছো এখানে ওকে? এবার আসো, রানীর কাছে আসো, জবাবদিহি করতে হবে তোমাকে। তো ওই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। এটা সুন্দর পরিবেশ ছিল, সেটা কেমন একটা কালো একটা পরিবেশ হয়ে গেছে। সবাই তার দিকে কেমন একটা অহেতুক দৃষ্টিতে তাকাচ্ছিল, খুব অজানা এক অলৌকিক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপর সেখান থেকে তাকে রানীর কাছে নিয়ে যাওয়া হয়। একটু উঁচু জায়গা, বড় বড় গাছ, একজন মহিলা দাঁড়িয়ে আছে, দেখতে মানুষের মতোই, কোনো লোম নাই কিন্তু ডানা আছে। আর রানী সে ঘুরেছিল, তার দিকে, তার সামনের দিকে ছিল না, উল্টো হয়ে ঘুরেছিল, চুলগুলো কালো লম্বা। তিনি শুধু তার পেছনটাই দেখতে পাচ্ছিল। এরপর সেই জিনটা তার নামে অভিযোগ করলো। এতে রেগে গিয়ে সেই জিনটা এক পর্যায়ে কেঁদে দিল যে তাকে নিয়ে আসছে, আর বলতে লাগলো, এখানে মানুষ কেন, এখানে আমার ভুল হয়েছে। এবং ওই জিন বলছিল, যিনি উল্টা হয়েছিল, তিনি বলছেন, এখানে মানুষ কেন আসবে, মানুষদের কারণে আমরা কত বিপদে পড়েছি, আমি এখানকার নেতা, আর এখানে এই মেয়েটাকে এখান থেকে বের করে তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন। এই রানীকে বলছে যে তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন, এবং আর যে জিনটা তাকে নিয়ে এসছে তাকে তুমি ওকে ওর জায়গায় ফেরত দিয়ে আসো। তো রানী তারপরে আদেশ দেয় যে হ্যাঁ, যা ওকে দেশে ফেরত দিয়ে আসো, এখানে ওর কোনো কাজ নেই। এরপর যে জিনটা তাকে নিয়ে এসছে, যে ডানার মতো জিনটা তাকে নিয়ে আসছে, তাকে বললো যে আসো, আমাদের এখান থেকে যেতে হবে। এবং তার মাথায় হাত রাখলো, এবং মাথায় হাত রাখার পরপরই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আর তার কিছু মনে নাই। চোখ খুলে দেখেন তিনি বিছানায়, স্বাভাবিক দুনিয়া। উঠে বসেন, তার তখনও সবকিছু মনে ছিল, আর চারপাশ ঘোরের মতো লাগছিল।
তিনি সবকিছু দেখতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এটা স্বপ্ন হতে পারে না। আর স্বপ্ন হলে তিনি ঘুম থেকে জাগবে, ঘুমের লেশ থাকবে, তিনি ওই মুহূর্তে তিনি ঘুমিয়েছিলেন না, এটাও তিনি বুঝতে পেরেছেন। এসব 7-5 চিন্তা করতে লাগলেন। একটা সময় পাশে মোবাইল ছিল, তিনি দেখেন তিনি ঘেমে পুরো ভিজে একবার অবস্থা খারাপ। তিনি এমন অবস্থা যে তার দেরি হয়ে গেছে, স্কুলে যেতে দেরি হয়ে যায়, কারণ তিনি লেট করে ফেলেছেন। এসব চিন্তা করতে করতে তারপর তিনি স্কুলে চলে যায়। রাতে যখন আবার তিনি ঘুমাতে যায়, এসব ভেবেই খারাপ লাগছিল তার, কারণ এই কয়েকদিন যাবৎ তার এইসব জিনিসই তাকে ভাবাচ্ছিল। আসলে মানুষকে ভাবানোর চিন্তা, ভাবার অথবা মানুষের চিন্তা করার কোনো মানে এটা বলা যায় যে চিন্তা করার কোনো নির্দিষ্ট টাইম নাই। কোনো কিছু অহেতুক দেখলে আপনি চিন্তা করবেন। তারপর তার স্কুলে ওই তো একজন রাতের জন্য, তারপর তিনি যখন রাতে ঘুমাতে যান, তিনি চিন্তা করেন আবারও, ভাবলেন সকালে প্রবলেম হবে, ক্লাস করতে পারবে না, তাই তিনি রাতে 3টার পরে ঘুমান, যাতে তিনি না ঘুমালে, তিনি ঘুমাতে গেলে তো স্বপ্নে চলে যায়, এরকম জিনিস দেখছেন, তাই তিনি ঘুমাচ্ছিলেন না। তো ওই দিন রাতে যেহেতু 3টার পরে তিনি ঘুমিয়েছেন, আর কোনো কিছু হয় নাই, এবং সকালে তিনি আবারও ভাবতে লাগেন এসব, কিন্তু এর সাথে আর এরপর আর কিছু হয় নাই। কিছুদিন তিনি অনেক লেট করেই ঘুমাতেন, যাতে ওরা কিছু করতে না পারে। তো রাতে দোয়া পরে ঘুমাতেন, এবং ওই পর থেকে সবসময় দোয়া পরে ঘুমাতেন, কিন্তু প্রতিদিন এমনভাবে ঘুমালে ঘুম পুরো হয় না। আর এই ঘটনা কিছুদিন পর তিনি রাতে আগের মতো ঘুমিয়ে, এই ঘটনার পর থেকে আর আগের মতো ঘুমাতে পারছিল না। তো চেষ্টা করে করে তিনি আগের মতো ঘুমানোর ট্রাই করছিলেন। হঠাৎ করেই মাঝরাতে উঠে যান তিনি। হঠাৎ তার বেডের পাশে জানালা, তো তিনি দেখেন জানালা ভেদ করে একটা উজ্জ্বল আলো, সাদা আলো ঘরে ঢুকে, আর সাথে সাথে আলোটা অনেক বড় হতে লাগে, অনেক উজ্জ্বল হতে লাগে। এরপর আর কিছু মনে নেই, তবে যতটুকু মনে আছে তিনি চোখ খুলে দেখতে পেয়েছেন তিনি মাটিতে পড়ে আছেন। তো তিনি যখন উঠে দাঁড়ান, চারপাশ দেখেন, একটা উঁচু জায়গার মধ্যে তিনি পড়েছিলেন, এবং তিনি সামনে তাকাতে দেখেন একটা বিশাল বড় ঝর্ণা, 2 পাশ উঁচু, মাঝখান দিয়ে ঝর্ণাটা পানি বয়ে যাচ্ছে। তিনি শব্দ শুনতে পাচ্ছিলেন, পেছন থেকে তার কাঁধে কেউ হাত দেয়, এবং তিনি ঘুরে তাকান, দেখেন একটা মেয়ে। এই মেয়েকে তিনি চেনেন। তিনি দেখে হাসি দেন এবং বলেন, আমার সাথে আসো। ওই মেয়ের সাথে তিনি যান, ওই মেয়ের সাথে তিনি অনেক কথা বলেন, কিন্তু সেটা ঘুম থেকে উঠে পড়ে তার মনে নাই। এমন প্রায় হতো তার সাথে, প্রায় সময় রাতে এসে তাকে নিয়ে যেত। কিন্তু এক রাতে অন্য ঘটনা। ঘুমের ঘরে চোখ খুলে তিনি দেখেন সেই আলোটা তা আবার এসছে, কিন্তু এবার তার রুমে আগে থেকেই একজন উপস্থিত ছিল। রুম পুরো অন্ধকার ছিল, ওই আলোটা আসলেই তার রুম আলোকিত হতো। আর ওই আলোর মধ্যেই তিনি দেখেন ঘরে তার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা তার কাছে আসতে চেয়েছিল, কিন্তু পারছিল না। তিনি পুরো অবশ হয়েছিলেন, আর দেখছিলেন আর শুনছিলেন 2 জন মিলে, ওইখানে আরো একজন উপস্থিত ছিল, তারা 2 জন মিলে অনেকটা ঝগড়ার মতো করছে। কেউ বলছে যাব না, কেউ বলছে সরে যা, আমি যাব। কিন্তু ওই মেয়েটাকে কেউ ধাক্কা দেয়, এবং সাথে সাথে সেটা মিলে যায়। এরপর আর তার কিছু মনে ছিল না, এবং সকালে উঠেই তিনি প্রায় সময় যেরকম কিছু মনে করতেন সেরকমই তিনি মনে করেছিলেন। এরপর অনেক দিন সেই মেয়েকে তিনি দেখেন নাই, কিন্তু দেখেছেন আরো খারাপ কিছু, যেগুলো তিনি আমাদেরকে শেয়ার করেননি। আসলে মানুষের স্বপ্ন কতটা অহেতুক এবং কতটা ডিফারেন্ট, কতটা ভিন্ন হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেটা আমার ঘটনায় বুঝতে পারছিলাম, যে তিনি আসলে তাকে স্বপ্নতেই অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, তাকে স্বপ্নতেই অনেক কিছু ভোলানোর চেষ্টা করেছে। হয়তোবা পেরেছে, হয়তোবা পারেনি। যতটুকু তার মনে ছিল তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন সামির ভাই। আমরা চলে যাব সামির ভাইয়ের ঘটনা শুনতে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজ আমরা চেষ্টা করব আপনাদেরকে সেসব ঘটনা শোনানোর জন্য, যেসব ঘটনা শোনার জন্য আপনারা অপেক্ষা করেন, এবং যেসব ঘটনার কথা বলেন, অনেকে বলেন পরীর ঘটনায়, যে আমি পরীর ঘটনা বলে ফেললাম। পানির তলা থেকে তোলা ড্রেজারের সেই বিশাল কাটার হেডের ব্লেডগুলো যখন আমি হাইড্রোলিক জ্যাক দিয়ে আলগা করছিলাম,
তখনই ব্লেডের খাঁজে আটকে থাকা জলজ শ্যাওলার ভেতর থেকে একটা কুচকুচে কালো মবিল আর পচা পশুর চর্বির গন্ধ বের হওয়া শুরু করলো। আমি যখন টর্চের আলোটা লোহার কাটা নজেলের সেদিক ঘুরালাম, তখন দেখলাম যে ব্লেডের দুটো ধারের মাঝখানে একটা মানুষের মাথা জ্যাম হয়ে গেছে, যার চামড়া সম্পূর্ণ ক্ষয় হয়ে গিয়ে ভেতরের সাদা খুলিটা বের হয়ে পড়েছে। আমি আতঙ্কে এক কদম পিছিয়ে হাত থেকে ওয়েল্ডিং টর্চটা ফেলে দিতে যাব, অমনি কাটার ব্লেডের ভেতর থেকে কাদা মাখানো দুটো হাত, হাড় সর্বস্ব হাত তীরের বেগে বের হয়ে এসে সরাসরি আমার গামবোট জোড়া শক্ত করে চেপে ধরল। আর ঠিক তখনই ডেক থেকে নদীর নোনা জলের আছড়ে পড়ার শব্দ, মাঝখান থেকে একটা যান্ত্রিক ভেজা কণ্ঠস্বর আমার ডান কানের ঠিক ও পাশে ফিসফিসিয়ে হেসে উঠে বলল, সাফাত, লোহার ব্লেড তো অনেক ধার দিলি, আজকে একটু আমাদের এই চাকার নিচে তোর ঘাড়ের হাড়টা দিয়ে দেখ না, কত জোরে ঘোরে। যখন আমি আমার মুখের সামনে থাকা কাটার ব্লেডের বনিজ ধরা লোহার ওপর নিজের রিফ্লেকশন দেখলাম, একটা চোখ নাকহীন জল পচা লাশ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে ড্রেজারের একটা মোটা কেবল তার আমার গলার চারপাশে পেঁচিয়ে ধরছে। এই ঘটনা 2024 সালের সেপ্টেম্বর মাসের এক গুমোট রাতে রূপসা নদীর ওদিকে পুরনো শিপ ইয়ার্ডের পাশে মরা খালের মুখে জরাজীর্ণ ড্রেজার জাহাজ মেগাস্টার 7 গত 7 বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় কাদার মধ্যে আধডোবা হয়ে আটকে ছিল। তো বর্ষার শেষে ওটার ভেতরের পাম্প আর কাটার গিয়ারগুলো স্ক্র্যাপ হিসাবে কাটার জন্য আমার এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়। সেদিন রাত তখন আনুমানিক 1টা বাজে। নদীর ওপর তখন ঘন কালো মেঘ জমেছিল, বাতাসে ছড়ানো নোনা জলের ভ্যাপসা গন্ধ কেমন যেন দম বন্ধ করা ভারী লাগছিল। জাহাজের মেইন ডেকটা ছিল জং ধরা লোহার পাতে ভরা, যেখানে পা ফেলতে একটা ফাঁপা ভুতুড়ে শব্দ হচ্ছিল। আমার সাথে থাকা আমার হেল্পারটা নিচে জেনারেটর তেলের ক্যান আনতে মেইন বোটে গিয়েছিল। তখন আমি একাই ড্রেজারের কাটার রুমের ভেতর ঢুকে পোর্টেবল হ্যালোজেন লাইটটা জেলে কাজ করছিলাম। চারপাশটা এতটাই নিঝুম ছিল যে নদীর পানির ধাক্কায় জাহাজের লোহার চাদর কাঁপার খটখট শব্দ ছাড়া আর কোনো যেন আওয়াজ ছিল না। হঠাৎ করেই হ্যালোজেন লাইটটা কোনো কারণ ছাড়াই দপ করেই বন্ধ হয়ে গেল, আর সাথে সাথে পুরো ঘরের ভেতরের তাপমাত্রা এক ধাক্কায় যেন শূন্যের কোঠরে নেমে গেল। আমার মুখ দিয়ে ফাঁকা ধোঁয়া বের হতে লাগলো, আর কাটার ব্লেডের পেছন থেকে সেই বিটকিল পচা গন্ধটা হু হু করে ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই আমার চোখের সামনে ঘটল সেই নারকীয় ঘটনা, যা আমি মাত্রই শুরুতে আপনাদেরকে বলেছি। ব্লেডের ভেতর থেকে সেই খুলির ভেসে ওঠা আর কেবল তার দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরার গল্পটা। তখন ভয়ে আমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ওই বরফ শীতল হাতের নখগুলো আমার লোহার বুট জুতো ফুঁড়ে সরাসরি পায়ের চামড়ায় ঢুকে যাচ্ছিল, আর আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে আমার ফুসফুসের সমস্ত অক্সিজেন এক নিমেষে শুষে নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে ভয়ানক বিষয় কি ছিল জানেন? যখন আমি ট্রেজারের জানালাগুলো ভাঙ্গা কাজটার দিকে তাকালাম, নদীর কালো পানির উপর দেখলাম ডজন ডজন ফ্যাকাশে অবয়ব সোজা হয়ে ভেসে উঠেছে। তাদের শরীরে চামড়াগুলো লোনা জলে পচে ঝুলছে। পরে আর তারা সবাই এক তালে তাদের হাতগুলো ওপরের দিকে তুলে আমার এই কাটার রুমের দিকে ইশারাও করছে।
ওটার হাড়গোড় ভাঙার একটা তীক্ষ্ণ ক্যাচ ক্যাচ শব্দ সরাসরি যেন আমার মাথার মগজের ভিতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জানতাম যে আমি আর 1 সেকেন্ড দেরি করলেও এই লোহার কেবলটা টেনে আমার ঘাড়টা মাঝখান থেকে দুভাগ করে দেবে। তাই আমি আমার ডান হাতের কোমরে বেল্টে থাকা সেই হ্যাভি ডিউটি মেটাল প্লাসটা বের করলাম এবং আমি কোনো কিছু না ভেবেই আমার শরীরের সব শক্তি এক করে আমার পা চেপে ধরা ওই প্রধান হাতটার কবজির ওপর সজোরে কোপ দিলাম। কোপ দেওয়ার পর সেখানে কোনো মানুষের মাংস কাটার বা হাড় ভাঙার শব্দ হলো না। মনে হলো পুরনো কোনো জরাজীর্ণ পুরনো কাঠের তক্তা মাঝখান থেকে মরমর করে ভেঙে গেল এবং একটা যান্ত্রিক চিৎকারে পুরো ড্রেজারের অন্ধকার চিরে গেল। আর অমনি সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে জিনিসটা কাটার ব্লেডের পেছনের অন্ধকার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি আর এক মুহূর্তও সেখানে দেরি করিনি। অন্ধের মতো কাদা আর জং ধরা লোহার ওপর দিয়ে দৌড়ে দৌড়ে জাহাজের ডেক থেকে লাফ দিয়ে আমাদের মেইন বোর্ডে এসে পড়লাম। যখন ভোরে মাঝিরা আমাকে বোর্ডের ওপর অজ্ঞান অবস্থায় পায় এবং দেখে যে আমি খুব রক্তাক্ত হয়ে গেছি, তারা আমাকে খুলনা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে আমার চিকিৎসা হয়। তখনও আমার গলায় সেই কালো শ্যাওলার গভীর কেবলের তার, সেই তারের পোড়া দাগগুলো বসে গিয়েছিল। দুদিন পর আমার জ্ঞান ফিরলে পরে ওখানকার এক প্রবীণ ডগ ফোরম্যান আমাকে হাসপাতালে দেখতে আসে এবং একটা গোপন ট্র্যাজেডির কথা জানান। তিনি বলেন, আজ থেকে প্রায় 10 বছর আগে ওই ট্রেজারের জাহাজটা যখন সচল ছিল, তখন এক রাতে কাজ করার সময় মেইন কাটার ব্লেডের ভেতরে 2 জন ড্রাইভিং মেকানিক আটকে পড়ে যান। তৎকালীন জাহাজের ক্যাপ্টেন লোকসান আর আইন ঝামেলা লুকাতে ড্রেজারের ইঞ্জিন চালু করে দেন, যার ফলে লাইভ ব্লেডের নিচে কাটা পড়ে তাদের শরীর টুকরো টুকরো হয়ে নদীর পানির সাথে মিশে যায়। প্রশাসন কোনোদিন তাদের অবশিষ্টাংশ উদ্ধার করতে পারেনি। তারপর থেকে নাকি প্রতি বছর ভাদ্র মাসের দিকে ওই নির্দিষ্ট তিথিতে ওই পরিত্যক্ত ড্রেজারের লোহা আর কাদা জীবন্ত হয়ে ওঠে এবং তারা নতুন কোনো মেকানিকের রক্ত খোঁজে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম বাছাইকৃত ঘটনা আমাদের চ্যানেলের ভিতরে প্রতিদিন রাত 10টা বাজে আপলোড করি। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।